আচ্ছা, এই সেমিস্টারে তো হচ্ছে আমরা 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে পড়তেছি। সো পার্ট 1-এ কি দেখলাম, আমরা কিছু স্ট্রাকচার আর কিছু পিন দেখতেছিলাম, পিন ডায়াগ্রামে। এখন হচ্ছে আমরা ইন্টারনাল স্ট্রাকচার দেখব। অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে হচ্ছে দুইটা সেপারেট ইউনিট আছে। একটা ইউনিটকে বলা হয় বাস ইন্টারফেস ইউনিট, আর একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। সো বেসিক্যালি বাস ইন্টারফেস ইউনিটের কাজ হচ্ছে আপনার যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো সে মেমোরি থেকে নিয়ে আসবে। আর এইখানে হচ্ছে এক্সিকিউশন ইউনিট, এইটা হচ্ছে যে মেমোরি থেকে যে ডেটাগুলো নিয়ে আসলো এই ডেটাগুলো নিয়ে সে হচ্ছে কাজ করবে, অর্থাৎ সে এক্সিকিউশন করবে, কোনো একটা অপারেশন করবে বা কোনো ক্যালকুলেশন করবে, এইগুলো হবে এক্সিকিউশন ইউনিট। সো বাস ইন্টারফেসে কি হচ্ছে, মেমোরি থেকে সে নিয়ে আসছে, প্রথমে মেমোরি থেকে কি নিয়ে আসবে, ইনস্ট্রাকশন, মানে কি করতে হবে সেইটা আমার জানতে হবে আগে। প্রথমে আমি জানবো কি আমার কি করা লাগবে এখন। সো আমি প্রথমে কি নিয়ে আসছি, ইনস্ট্রাকশন নিয়ে আসছি। ইনস্ট্রাকশন নিয়ে এসে আমি এখানে রাখবো এই যে ইনস্ট্রাকশন কিউতে, যে আমার কী কাজ করা লাগবে এগুলো 1 বাই 1 সিরিয়ালে সাজাবো। আমরা 10টা লাইন লিখলে 1 2 3 4 5 6 করে যাবে, যখন 1 নম্বর শেষ হবে আবার 2 রিপ্লেস হয়ে 1 যাবে, এরকম করে পরেরটা আবার আসবে। সেটা একটা কিউ সিরিয়ালে দাঁড় করাবে। ওকে, নেক্সট হচ্ছে এইখান থেকে ইনস্ট্রাকশনটা কী হবে, এক্সিকিউশন ইউনিটে যাবে, ওইখান থেকে হচ্ছে ডিকোড হবে। ডিকোড হওয়ার পরে এআলুতে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন বা লজিক্যাল অপারেশন, যে কোনো অপারেশন কমপ্লিট করে সে হচ্ছে রেজিস্টারে রাখবে টেম্পোরারি। ওইখান থেকে হচ্ছে আমরা এই যে জেনারেল পারপাস রেজিস্টারগুলোতে নেই, তারপর ওইখান থেকে আমরা মেমোরিতে ট্রান্সফার করি। সো মোটামুটি এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট, যে আমরা এইভাবে কাজ করি। এখন ফার্স্টে আমরা দেখি যে এই আলাদা আলাদা ইন্টারফেস যে আমরা ইউনিটগুলো দেখলাম আর্কিটেকচারে, এই ইউনিটগুলো কী কাজ করে একটু ইন ডেপথে আমরা হচ্ছে দেখব। সো দুইটা ইন্টারফেসের কথা, দুইটা ইউনিটের কথা বলতেছিলাম, একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। এখন ফার্স্টে হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, এইটা কী কাজ করে বেসিক্যালি অলরেডি বলে ফেলছি, তারপর আমরা একটু ডিটেলস বলি। দ্য বাস ইন্টারফেস ইউনিট সেন্ডস আউট অ্যাড্রেসেস, fetch instruction for memory, reads data from ports and memory, and writes data to ports and memory. সো কী করতেছে, মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিচ্ছে। ইনস্ট্রাকশন কীভাবে নিচ্ছে, সে মেমোরি থেকে ডাটা রিড করতেছে পোর্টের থ্রুতে, রিড করে তারপরে ওইটা আবার রাইট করতেছে। তার মানে ডাটা ট্রান্সফারিংয়ের কাজটা বেসিক্যালি এই ইউনিটে হয়, কিছু একটা নিয়ে আসে, কিছু একটা পাস করে। নেক্সটে বলতেছে BIU হ্যান্ডেলস অল ট্রান্সফার অফ ডাটা অ্যান্ড অ্যাড্রেসেস অন দ্য বাসেস ফর দ্য এক্সিকিউশন ইউনিট। সো এক্সিকিউশন ইউনিটে যে কাজটা করতে হবে ওই কাজটার জন্য যে করসপন্ডিং সেই ইনস্ট্রাকশন আনবে বা ডাটাগুলো নিয়ে আসবে, এই কাজটা করবে হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। আর এক্সিকিউশন ইউনিট হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট যে ডাটাগুলো নিয়ে আসলো বা যেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আসলো ওই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে বা ওই কাজগুলো বা অপারেশনগুলো কমপ্লিট হবে। সো এইটা মোটামুটি কনসেপ্ট। নেক্সট আসছে যে এক্সিকিউশন ইউনিটের হচ্ছে ইনডিপ্তপুরি। এক্সিকিউশন ইউনিট ইজ রেসপন্সিবল ফর কোঅর্ডিনেশন অফ অল আদার ইউনিটস অফ দ্য প্রসেসর। সেখানে একটা নতুন জিনিস দেখলাম যে অল আদার যে ইউনিটসগুলো আছে এটার সাথে যে কোঅপারেশন হয়, কোঅপারেশন মানে কি, কম্বিনেশন করে যে কোনো একটা টাস্ক কমপ্লিট হয়, এটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট হ্যান্ডেল করে। দ্য এক্সিকিউশন ইউনিট ইনস্ট্রাক্টস দ্য BIU where to fetch instruction or data from the decoder. In execution unit translate instruction fetched from memory into a series of action which the execution unit carries out. সো যেটা ফার্স্টে বলতেছে যে এক্সিকিউশন ইউনিট কী করে, ইনস্ট্রাকশন দেয় বাস ইন্টারফেস ইউনিটকে যে আমার কিছু ডাটা নিয়ে আসো বা কিছু ইনস্ট্রাকশন নিয়ে আসো। সে কী করতেছে, ওগুলো হচ্ছে এই ডিকোডারের থ্রুতে হচ্ছে সে নিয়ে আসতেছে। অ্যান্ড এই যে ইনস্ট্রাকশনগুলো নিয়ে আসতেছে এটা কি করতেছে, ডিকোডারের থ্রুতে এক্সিকিউশন ইউনিট হচ্ছে ট্রান্সলেট করতেছে বা কনভার্ট করতেছে। কনভার্ট করে এই যে ইনস্ট্রাকশন এইটাকে একটা অ্যাকশনের সিরিজে হচ্ছে সিরিয়ালি সে সাজাচ্ছে। তার মানে ফার্স্ট কাজ কী করলো, সে ইনস্ট্রাকশন দিল আমাকে বাস ইন্টারফেস ইউনিটকে যে আমি যে কাজগুলো করবো ওগুলো নিয়ে আসো। সে কী করতেছে, ওগুলো নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে ওগুলোকে সে ডিকোড করতেছে। যে ইনস্ট্রাকশন আনা শেষ, ডিকোডিংয়ের কাজটা আমরা এই কোর্সের লাস্টের দিকে দেখবো যে কীভাবে ডাটাগুলো আসে আর কীভাবে ডিকোডিংটা হয়। সো ওই ডিকোডটা করে নিয়ে আসে, তারপর ওই ডিকোড করার পরে যে কাজটা করতে হবে এটাকে স্টেপ বাই স্টেপ সাজায়। সাপোজ আমাকে 5টা কাজ করতে হবে, সে 1 নাম্বার লাইন এটা, 2 নাম্বার লাইন এটা করবে, 3 নাম্বার করবে, 4 নাম্বার করবে, 5 নাম্বার করবে, এইরকম টাইপের সিরিয়ালি হচ্ছে সে সাজায়। আর লাস্টে এই যে সিরিয়ালি সাজানোর পরে সে যে অপারেশনগুলো আছে ওগুলো কমপ্লিট করে। সাপোজ আপনি যদি চিন্তা করেন 2 + 3 করবেন একটা মাইক্রোপ্রসেসরে, আপনার কী করতে হবে, প্রথমে 1 নাম্বার স্টেপে কী করতে হবে, 2 নাম্বারটা নিতে হবে, 2 নাম্বার স্টেপে 3 নাম্বারটা নিতে হবে, তারপরে হচ্ছে কী করতে হবে, 2 আর 3 অ্যাড করতে হবে, করে রেজাল্টটা কোথাও একটা রাখতে হবে। সাপোজ আপনি সি একটা রাখলেন, তারপর সিটা হয়তো আপনি আউটপুট হিসেবে দেখাবেন। সো এটা তো নর্মালি আপনাদের বেসিক ক্রাইটেরিয়া। সো ওইরকমভাবে ফার্স্ট ইনস্ট্রাকশন আনবে,
তারপরে হচ্ছে সে স্টেপ বাই স্টেপ ডিকোডিং করে স্টেপ বাই স্টেপ হচ্ছে সাজাবে, তারপরে লাইন বাই লাইন এক্সিকিউট করতে থাকবে। আচ্ছা, লাস্টে বলা হচ্ছে ALU অফ এক্সিকিউশন ইউনিট পারফর্মস ভ্যারিয়াস অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনস ওভার দ্য ডাটা। সো ALU যে আমরা কম্পোনেন্টটা বলতেছিলাম, আমাদের যে অ্যারিথমেটিক যত এক্সিকিউশন আছে, এই যে এই ALU হচ্ছে কমপ্লিট করে ALU। সো তার কাছে হচ্ছে ভ্যালু যায়, সে হচ্ছে ক্যালকুলেশন করে রেজাল্টটা হচ্ছে আবার কি করে, এই যে এখানে থ্রুতে রেজিস্টারে পাঠায়, তারপরে হচ্ছে আমরা এই ডাটা বাসের থ্রুতে আবার মেমোরিতে পাস করে দিই। ওকে, নেক্সটে যে জিনিসটা বলা আছে দেখি, যে EU বলতে হচ্ছে এক্সিকিউশন ইউনিট। EU হ্যাজ আ 16-bit arithmetic logic unit which can add, subtract, and or add, increment, decrement, complement binary numbers। তার মানে এক্সিকিউশন ইউনিট এই কয়েকটা টাস্ক পারফর্ম করতে পারে, সে এই কাজগুলো করতে পারে। এর মধ্যে কি অ্যাড, সাবট্রাক্ট, তারপরে অ্যান্ড ওর কি লজিক্যাল, ইনক্রিমেন্টও কি ওটা হচ্ছে অ্যারিথমেটিকের মধ্যে পড়ে, কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট জানেন না, টুস কমপ্লিমেন্ট চেঞ্জ করে দেয়, আর বাইনারি নাম্বারসের এক্সিকিউশনগুলো করে। দ্য এক্সিকিউশন ইউনিট হুইচ ইনক্লুডস দ্য ALU 4 16-bit জেনারেল পারপাস রেজিস্টার, 16-bit ফ্ল্যাগ রেজিস্টার অ্যান্ড আ কন্ট্রোল ইউনিট। অলরেডি এটা আমরা অ্যাসেম্বলি মানে আমাদের ল্যাব ক্লাসে জানি যে এই যে জেনারেল পারপাস 4টা রেজিস্টার আছে, এই রেজিস্টারগুলো কাজ করে এক্সিকিউশন ইউনিটে। তারপর ফ্ল্যাগ বলা আছে, আর এখানে যে কন্ট্রোল সিস্টেমের জন্য কন্ট্রোলিংয়ের যে আমাদের রেজিস্টার আছে, ওই রেজিস্টার কাজ করে। সো এই জেনারেল পারপাস যে 16-বিটের রেজিস্টারগুলো বলা আছে, এইগুলো তো হচ্ছে জেনারেল পারপাস। তারপরে এইগুলা খেলা আছে বলছিলাম, স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, তারপরে স্ট্যাক, ইন্টিগ্রেট, এইগুলো হচ্ছে কাজ করতেছে। নেক্সটে বলা হচ্ছে যে জেনারেল পারপাস রেজিস্টার AX, BX, CX, DX ক্যান বি ফার্দার ডিভাইডেড ইন্টু 2 8-bit রেজিস্টার, যে এইটার দুইটা পার্টে ডিভাইড করা যায়। AX কে আমরা কি করি AH বা AL এ ডিভাইড করতে পারি, BX কে কি করি BH, BL, CX কে CHCL, আর DX কে DHDL। সো এই যে লোয়ার পার্ট আর হায়ার পার্টের 8-bit রেজিস্টারে হচ্ছে আমরা ডিভাইড করতে পারি। A 16-bit flag register in the execution unit contains 9 flags। তার মানে এই যে 16-bit যে ফ্ল্যাগ রেজিস্টার বলতেছি, এটার মধ্যে 9টা ফ্ল্যাগ থাকে, 9টা ফ্ল্যাগের 9 রকমের কাজ থাকে। এটার একটা এক্সিকিউশন আমরা দেখব। 6 of the 9 flags are used to indicate some conditions produced by an instruction। তার মানে 6টা যে ফ্ল্যাগ আছে, 9টার মধ্যে 6টা হচ্ছে কি করতেছে, কোন একটা কন্ডিশন সে হচ্ছে চেক করতেছে যে কন্ডিশনগুলো ঠিক আছে কিনা। কন্ডিশনগুলো যদি ফুলফিল করে তাহলে ভ্যালু একরকম থাকবে, আর যদি ফুলফিল না করে তাহলে অন্যরকম থাকবে। আর রিমেইনিং 3 flags in the flag register are used to control certain operation of the process। সো এই যে প্রসেসর আছে, প্রসেসরের কিছু অপারেশন আছে, এইগুলো কন্ট্রোলিং করার জন্য বাকি 3টা। সো 6টা কি করে, 6টা কোনো একটা কন্ডিশন ফিল আপ করে ভ্যালু ওইখানে বসায়, আর বাকি 3টা হচ্ছে কন্ট্রোল করে কোন অপারেশন কাজ করবে হচ্ছে আমাদের এই প্রসেসর। বাস ইন্টারফেস ইউনিটে এখন চলে আসি। বাস ইন্টারফেস ইউনিট স্টোরস প্রিফেস ইনস্ট্রাকশন বাইট ইন FIFO রেজিস্টার কল কিউ ফ্রম মেমোরি। আচ্ছা, FIFO বুঝেন তো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো আমি একবার অনেকে পাইছি যে FIFO জিনিসটা বুঝে নাই, যাই হোক আপনারা অনেকে বুঝেন। সো FIFO জিনিসটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে আপনাকে এখানে ডাটা স্ট্রাকচারে এটা যদি সিস্টেমটা থাকে, সো যে প্রথমে ঢুকলে কি একদম নিচে যাবে, নিচে গিয়ে সাপোজ 1 চলো, আমি যখন এখান থেকে বের করব সেই প্রথমে যে বের হবে সেই যাবে। তার মানে হচ্ছে এখানে যদি আমি 2 3 4 5 করে ফুলফিল করে দেই, ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে যে প্রথমে ঢুকছে বের করার সময় সেই প্রথমে বের হবে। সো 1 প্রথমে ঢুকছে, আমি যখন একে বের করব তখন এই 1ই প্রথমে বের হবে, তারপরে 2 বের হবে, তারপরে 3 4 5। ঢোকার সময় কি 1 2 3 4 5, আবার বের হওয়ার সময় 1 2 3 4 5 করে ঢুকবে। সো যে প্রথমে ঢুকবে সেই প্রথমে বের হবে। এইরকম একটা রেজিস্টার আছে FIFO রেজিস্টার, যেটা হচ্ছে কিউ বলতেছি, মেমোরির কিউ। এই কিউটার মধ্যে হচ্ছে ইনস্ট্রাকশনগুলো আগে থেকে হচ্ছে আমরা যে ফেচ করা থাকে এইগুলো হচ্ছে স্টোর করে বাস ইন্টারফেস ইউনিট। ওকে, নেক্সটে বলতেছে ফেচিং দ্য নেক্সট ইনস্ট্রাকশন ওয়াইল এক্সিকিউটিং দ্য কারেক্ট ইনস্ট্রাকশন ইজ রেফার্ড অ্যাজ দ্য ইনস্ট্রাকশন পাইপলাইন। সো এই যে ইনস্ট্রাকশন কিউ একটা আপনি দেখতেছিলেন এইখানে, এই ইনস্ট্রাকশন কিউ। সো ইনস্ট্রাকশন কিউতে হয়তো 6টা ইনস্ট্রাকশন আছে। প্রথম যখন ইনস্ট্রাকশনটা চলে গেল এক্সিকিউশন ইউনিটে ডিকোড করার জন্য, তখন সে কি করতেছে, পরেরটা আবার কি ওয়েট করতেছে না, এই সেকেন্ডটা থার্ডটা। সো এই কনসেপ্টটা বলতেছে হচ্ছে পাইপলাইনিং। সো এইটা যখন চলে গেছে তখন সে কি করতেছে, ঢুকে আবার
1টা রিপ্লেস করে দিয়েছে, 2 চলে যাচ্ছে 1-এ, 3 চলে যাচ্ছে 2-এ, 4 3 5 4-এ, 6 5-এ চলে গেল ইনস্ট্রাকশন, আর 6 আবার নতুনটা চলে গেল। এই যে সিরিয়াল বাই 1টা স্ট্যান্ড বাই করে দাঁড়ায় আছে, এটা হচ্ছে পাইপ প্ল্যানিং একটা কনসেপ্ট, যেটা হয়তো আমরা লাস্টের দিকে পাইপ প্ল্যানিংয়ের টাস্ক কমপ্লিটটা দেখবো। ওইটা যদিও একটু ডিফারেন্ট, বাট সিস্টেমটা অনেকটা এইরকমই, যে আমি প্যারালালি 6টা কাজ করতেছি মনে হচ্ছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে the bus interface unit has a dedicated adder. The main function of the adder is to produce 20-bit physical address. এই physical address কেন করতে হয় এটা আমরা দেখব পরবর্তীতে মেমোরি অর্গানাইজেশনে, যে আমাদের একটা স্লাইড আছে ওইটা। বাট এই যে এইখানে অ্যাডারের কাজটা হচ্ছে, আমি অ্যাডিশন কমপ্লিট করে আমার যে 16 বিটের ডেটা আসলো আমার মেমোরিতে, 16 বিটের যে ডেটা ওইটাকে আমি অ্যাডিং করে কোনো একটা কাজ করে 20-বিট ফিজিক্যাল অ্যাড্রেসে করি। ফিজিক্যাল অ্যাড্রেস করি এই অ্যাডারের মাধ্যমে, একটু যদি ডায়াগ্রামটা দেখি, এই অ্যাডারের মাধ্যমে। সো আমাদের এখানে ডাটা আসছে 16 বিট, বাট আমি কনভার্ট করে এটাকে 20 বিটে করতেছি। কেন করতেছি এটা আমরা পরে দেখব নেক্সটে, জাস্ট আমরা মাথায় রাখি যে এই কাজটা হচ্ছে। ওকে, লাস্টে বলা আছে the bus control logic of the BIU generates all bus control signals such as read, writes for memory and input output. সো এটার মধ্যে যে কন্ট্রোল ইউনিটটা আছে, এই কন্ট্রোল ইউনিট কী করতেছে, সিগন্যাল জেনারেট করতেছে যে আমি কি মেমোরির সাথে রিড করব নাকি রাইট করব, ইনপুট আউটপুট ডিভাইসের সাথে রিড করব না রাইট করব। সো এই কন্ট্রোল সিগন্যাল যেগুলো আছে এগুলো হচ্ছে এটা জেনারেট করতেছে। যদি একটু খেয়াল করি, এই যে দেখেন কন্ট্রোল লজিক, সে ডিসাইড করতেছে যে আমি কি কাজটা করব, যে এই কন্ট্রোলিং লজিকটা হচ্ছে আমাদের কাজ করতেছে এইখানে। সো মোটামুটি বাস ইন্টারফেস ইউনিটে আমরা কি পেলাম, যে এইখানে ইনস্ট্রাকশন কিউ থাকে, এটার কাজ হচ্ছে মেমোরি থেকে ইনস্ট্রাকশনগুলো নিয়ে আসা, নিয়ে এসে এক্সিকিউশন ইউনিটে পাস করে দেওয়া। আবার কোনো কিছু যদি এক্সিকিউশন ইউনিট থেকে আমরা কমপ্লিট করে স্টোর করতে চাই, তখন সে কী করে এগুলো মেমোরিতে পাস করে দেয়। সো মোটামুটি ট্রান্সফারিংয়ের কাজটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট করে। আর এক্সিকিউশন ইউনিট কী করে, এই যে ইনস্ট্রাকশনগুলো নিয়ে আসলো, নিয়ে এসে সে এখানে ডিকোড করে এএলওতে অপারেশনগুলো কমপ্লিট করে রেজিস্টারে রাখে, অ্যান্ড তারপরে রেজিস্টার থেকে হয়তো মেমোরিতে সেভ হয়। আর এইখানে মাঝখানে ফ্ল্যাগস থাকে, ফ্ল্যাগের কাজ করলে কি 6টা ফ্ল্যাগ কি কাজ করে, কোনো একটা কন্ডিশন চেক করে, আর বাকি 3টা যে ফ্ল্যাগ আছে এটা হচ্ছে কি অপারেশন হবে ওইটার ফ্লোটা হচ্ছে ডিসাইড করে কি টাইপের অপারেশনস। আচ্ছা, নেক্সটে বলতেছে যে 4 সেগমেন্ট রেজিস্টার ইন BIU আর ইউজ টু হোল্ড দ্য স্টার্টিং অ্যাড্রেস অফ মেমোরি সেগমেন্টস 8086 ওয়ার্কিং উইথ আ পার্টিকুলার টাইম। ওকে, এইখানে 4G রেজিস্টার বলছে এই 4টা রেজিস্টার, CS, DS, SSES, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট আর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। এই 4টা সেগমেন্ট হচ্ছে এখানে স্টোর করতেছে মেমোরির অ্যাড্রেসের ফার্স্ট। মেমোরির এরকম 4টা ডিভিশন থাকে, 4টা ডিভিশনের মধ্যে সে এই কোড সেগমেন্টের ফার্স্ট যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে রাখে, যে কোড সেগমেন্ট আমার মেমোরির কোন জায়গা থেকে শুরু হবে, স্টার্টিং পয়েন্ট। ডাটা সেগমেন্ট কোন জায়গা থেকে স্টার্টিং হবে ওইটার একটা আমাদের অ্যাড্রেসটা রাখে। এটার ইন ডিটেলস আরও পড়বো পরবর্তীতে নেক্সট স্লাইডে। তারপর স্ট্যাক সেগমেন্ট কোথা থেকে শুরু হচ্ছে ওইটার একটা রাখে, আবার হচ্ছে এক্সট্রা সেগমেন্ট, এই কয়েকটার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে সে রাখে। কী জন্য রাখে, কারণ এই পয়েন্টের মধ্যেই বা এই মেমোরির মধ্যে আমার কিছু কিছু পয়েন্টিং হিসাব করে ভ্যালুগুলো অ্যাড করতে হয় বা ভ্যালুগুলো রাখতে হয়, এই কারণে। আচ্ছা, পরবর্তীতে দেখি লাস্টে কি বলছে, দ্য 4 সেগমেন্ট রেজিস্টার কল। আচ্ছা, এইটার নাম জাস্ট বলছে, যেটা অলরেডি বলে ফেলছি, সেই নামগুলো হচ্ছে জাস্ট লেখা। আচ্ছা, এখন জাস্ট আপনারা একটু আবার ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবেন, ওইটারই হচ্ছে একটু অ্যাডভান্স ভার্সন দেওয়া। অ্যাডভান্স বলতে ওইটার জাস্ট একটু বেসিক করে আলাদা করে দেওয়া। সো এখানে যে অ্যাডিং হচ্ছে ডাটা বাস, এখানে সেগমেন্ট রেজিস্টারগুলো ইনস্ট্রাকশন কিউ, এএলও কাজ করতেছে, এইটাকে বলতেছি এক্সিকিউশন ইউনিট, এই পাঁচটাকে বলতেছি বাস ইন্টারফেস ইউনিট, এগুলো হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। আর এখানে জাস্ট ওই জিনিসটাই লেখা যেটা অলরেডি আমরা শিখছি, যে ইনস্ট্রাকশনগুলো ফেচ করে নিয়ে এসে যে বাস ইন্টারফেস ইউনিট যে ইনস্ট্রাকশনগুলো আনে ওগুলো এক্সিকিউট করে, আর এইখানে হচ্ছে সেপারেটলি কাজ করে। আর এখানে কি ইনস্ট্রাকশনগুলো নিয়ে আসে, ডাটাগুলো রিড রাইট করে, এই অপারেশনগুলো কমপ্লিট করে, জাস্ট ওইগুলোই বলা আছে। সেই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে আর্কিটেকচারটা বুঝতে, যে আমাদের 8086 এর ইন্টারনাল কী কী কাজ করতেছে, কোনটা কী কাজ করে, কোন কম্পোনেন্টস কী কাজ করে, কারো কোনো কোশ্চেন আছে বুঝতে? অপারেশনটা হয়ে গেল এএলও, তো এএলও থেকে অপারেশনটা কমপ্লিট করে এই ডাটাবেসে যায়, ডাটাবেসের থ্রুতে আমাদের জেনারেল পারপাস রেজিস্টারগুলোতে আমরা সেভ করি, ওই যে আমরা যে কমান্ডগুলো সেভ করি, তারপরে জেনারেল পারপাস থেকে আমরা আবার মেমোরিতে পাস করে দিই বাস ইন্টারফেস ইউনিট থেকে। কারো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে নেক্সটের যে স্লাইড পার্ট 3 ওইটাতে যাব।
সো এটা তো অলরেডি দেখে আসছি আমরা এই স্ট্রাকচারটা, এটা আর তেমন বলার কিছু নাই। আচ্ছা, এখন এটাও আমরা হচ্ছে দেখি, এখন একটু ফাংশনাল ব্লকসগুলো কী কী দেখি, যে আমাদের এই বাসগুলো আছে এগুলো কী কী কাজ করে, এগুলো আমরা হচ্ছে অলরেডি দেখবো। সো ফার্স্টে এএলইউ কী করে, অ্যারিথমেটিক আর লজিক্যাল অপারেশনগুলো করে, অলরেডি আমরা একটু আগে দেখছি। ফ্ল্যাগ রেজিস্টারে কি আমরা 2টা পার্ট করছিলাম, 6টা হচ্ছে কি করে কোনো একটা কন্ডিশন, আর বাকি 3টা হচ্ছে কি অপারেশন। টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট কী করে, এটা হচ্ছে সিগন্যাল জেনারেট করে ফর ইন্টারনাল আর এক্সটার্নাল অপারেশন অফ দ্য মাইক্রোপ্রসেসর। তো ইন্টারনাল আর এক্সটার্নালের জন্য একটা টাইম ডিক্লেয়ার করে। ওই যে আপনারা দেখছেন ক্লক টাইম, এরকম ক্লক টাইম যায় ডিএলডিতে, এরকম ডায়াগ্রাম দেখাইছিল, খেয়াল আছে যে ক্লক আপনি যদি অন করেন একটা হয়। সো এইরকম টাইম ইউনিট হচ্ছে সিগন্যাল, এই সিগন্যালগুলো জেনারেট করে যে কী কাজ করবে। তারপর হচ্ছে রেজিস্টারের বা ইন্টারনাল মেমোরি, এইটা হচ্ছে কি করে স্টোরেজ, ডাটাগুলো রাখার জন্য স্টোরেজ। আর এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার বা ইনস্ট্রাকশন পয়েন্টার। আর ইনস্ট্রাকশন ডিকোডিং ইউনিট, ইনস্ট্রাকশনটা ডিকোড করে। এই কয়েকটা হচ্ছে আমাদের ফাংশনাল ব্লকস, যে কী কী কাজ করে। আর এইখানে অ্যাড্রেস বাস আর কন্ট্রোল বাস তো কী কাজ করে আপনারা জানেনই। আচ্ছা, ফাইন। নেক্সট ফ্যামিলিগুলো মনে হয় আমরা একটু অনেক আগে দেখছিলাম, মনে হয় ল্যাবে মনে হয় একটু দেখছিলাম নাকি। আচ্ছা, ফ্যামিলিগুলো হচ্ছে এইটাই, জাস্ট মনে হয় পার্ট 1-এই দেখছিলাম। আচ্ছা, এটা রিপিট করার কিছু না, এটা অলরেডি দেখছি, স্ট্রাকচারও দেখা শেষ। আচ্ছা, আমি কি সেম জিনিস অন করলাম নাকি? ও, পার্ট 1-ই অন করছি, এই জন্য আমি বলতেছি যে সেম জিনিস কেন। আচ্ছা, এখন আসলে ওই যে রেজিস্টারের ডিভিশনগুলো তো আমরা দেখছি, আর সবগুলো রেজিস্টারের একটা ফুল ফরম্যাট লেখা আছে, এটা অলরেডি আমরা জানি। তারপরও যারা দেখার একটু দেখে নেবেন। সো এইগুলো একটু আগেই বললাম, এটাও বললাম, এইটা মনে হয় বলা হয় না, যে সোর্স ইন্ডেক্স রেজিস্টার, তারপর ডেস্টিনেশন ইন্ডেক্স, বেস পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার, ইনস্ট্রাকশন পয়েন্টার, কোন ইনস্ট্রাকশনে আসছে পয়েন্ট করে থাকে, স্ট্যাকের কোন অবস্থায় আছেন। বেস পয়েন্টার হচ্ছে আপনি স্টার্টিংটা কোথেকে শুরু হচ্ছে স্ট্যাকের। ডেস্টিনেশন হচ্ছে আপনার এই ডেস্টিনেশনটা কোথায় যাবে, আপনি যে জায়গায় সেভ করবেন ডেস্টিনেশন রেজিস্টার কি, আর সোর্স হচ্ছে কোথা থেকে আসতেছে। এই কয়েকটা জিনিস নিয়ে আমরা হচ্ছে ফুললি কাজ করি। এই কয়েকটা রেজিস্টার আমরা যখন ল্যাবে কাজ করব তখন হচ্ছে আমরা দেখতে পারবো, আমাদের যে সাইডে ওই দিন দেখাইছিলাম না, সিঙ্গেল লাইন ডিবাগ করে দেখাইতে হয় কোডগুলা, ওইখানেও কিন্তু সাইডে এই ভ্যালুগুলো চেঞ্জ হয়। আর এইখানে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারগুলো বলা আছে, ফ্ল্যাগ রেজিস্টারে যে বিটগুলা কীভাবে বিটগুলো থাকে ওগুলো হচ্ছে জাস্ট লেখা আছে। এইটা এখন হচ্ছে আমরা ফ্ল্যাগটাই একটু ডিটেলস পড়বো এইখানে। আচ্ছা, রেজিস্টারগুলো একটু জেনে আসি। রেজিস্টারগুলো জেনারেল পারপাস বা ডাটা রেজিস্টার বলতেছি, AX, BX, CX, DXকে। অ্যাড্রেস রেজিস্টার কি, এগুলো হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, পয়েন্টার রেজিস্টার আর ইন্ডেক্স। এর হচ্ছে অ্যাড্রেস রাখে মূলত। অ্যাড্রেসগুলো এক এক রকমভাবে কাজ করে। সো এই সেগমেন্টসগুলো কী রাখে, মেমোরির কাজ করে। আর এটা হচ্ছে কি ইনস্ট্রাকশন পয়েন্টিংয়ের কাজ করে। আর এখানে হচ্ছে ইন্ডেক্সিং, অর্থাৎ সোর্স ডেস্টিনেশন কী হলো ওই জিনিসগুলো সেফ রাখে। আচ্ছা, লাস্টে হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার আছে। এই রেজিস্টারের কাজ হচ্ছে, বা ফ্ল্যাগ রেজিস্টার বলতেছে, এটার কাজ হচ্ছে আমাদের প্রসেসরের কারেন্ট স্টেটটা কি, প্রসেসর কি অবস্থায় কাজ করতেছে, এই জিনিসটা হচ্ছে ক্যালকুলেট করা। ইন টোটাল দেয়ার আর 14 16-bit রেজিস্টার ইন 8086। সো এটা কিন্তু আপনাদের এমন হইতে পারে, ছোট একটা 1 নম্বরের কোশ্চেন আসতে পারে যে 8086-এ কয়টা রেজিস্টার আছে। 14টা রেজিস্টার আছে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে হাই বিট আর লো বিটে কনভার্ট করতে পারেন, এটা তো জানেন, H, BH, CH, আর হচ্ছে কি DL, BL, CL, DL। ওকে, ডাটা রেজিস্টার আর জেনারেল পারপাস রেজিস্টার, বাট দে আর পারফর্মস স্পেশাল ফাংশনস। সো স্পেশাল ফাংশনসটা কি, এইটা হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার। অ্যাকুমুলেটর রেজিস্টারটা বলতেছে AX, কারণ এইখানে আমাদের কিছু অপারেশনসের কাজও করে, প্লাস হচ্ছে আমরা ইনপুট আউটপুটের কাজও করি। সো ফার্স্টে দেখি কী কী কাজ হয় AX-এ। প্রিফার্ড রেজিস্টার ইজ ইউজড ইন অ্যারিথমেটিক, লজিক অ্যান্ড ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন বিকজ ইট জেনারেটস দ্য শর্টেস্ট মেশিন ল্যাঙ্গুয়েজ কোড। আচ্ছা, এই শর্টেস্ট মেশিন ল্যাঙ্গুয়েজ কোড বলতে এটা হচ্ছে আপনাদের এই মেশিন ল্যাঙ্গুয়েজে বা ওই যখন হার্ডওয়্যার নিয়ে পড়ে তখন একটু বলার কথা, আর যদি নাও বলে একটু শুনে রাখেন হালকা। জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেক আগে ইউজ হতো, আমাদের মেশিনে ডিরেক্ট দেয়। সো এই রেজিস্টারটাই শুধুমাত্র এই যে 01 বাইনারি বিট যে করে, এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট কোডটা হচ্ছে সে জেনারেট করে এই রেজিস্টার। সো এই জন্য এইটা ফার্স্ট একটু ট্রান্সফারিং করে ডাটা, এই জন্য আমরা হচ্ছে ইনপুট আউটপুটগুলো এইগুলোতেই নেই, বা ডাটা ট্রান্সফারগুলো এই AX রেজিস্টারে করি। আচ্ছা, মাস্ট বি ইউজড ইন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অপারেশনস। আমরা যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখবো, ওইটার মধ্যে আমরা মাল্টিপ্লিকেশন করবো আর ডিভিশন করবো, তখন আমরা দেখতে পারবো যে এই AX রেজিস্টার ছাড়া আমরা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করতে পারি না। সো আমরা যখন একটা নাম্বারকে ডিভাইড করবো তখন আমাকে মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের জন্য অবশ্যই AX ইউজ করা লাগবে। আর ইনপুট আউটপুটের অপারেশনের জন্য এটা ইউজ হয়, এটা তো অলরেডি জানেন যে আমরা যখন AX এর মধ্যে কী করি, ডাটা নিতে চাই, তখন কি H এ 2 ভ্যালু নেই,
সরি 2 না 1 নেই, আর AL এ হচ্ছে কি আমরা যে ইনপুটটা নিব ইনপুটটা নেই, নিয়ে কাজ করি। BX এর কাজ কি, এটা হচ্ছে বেস রেজিস্টার, অলসো সার্ভ অ্যাজ অ্যান অ্যাড্রেস রেজিস্টার। সো অ্যাড্রেস রেজিস্টারে কি করতেছি, স্পেশালি যে কাজটা করা হয় সেটা হচ্ছে অ্যারে অপারেশন নিয়ে কাজ করা হয়। অ্যারের আমরা একটা হচ্ছে লাস্টে দেখব যে থার্ড ব্র্যাকেট দিয়ে এরকমভাবে নেওয়া হয়। সো এই অ্যারে অপারেশন করার জন্য এরকমভাবে আমাদের হচ্ছে অ্যারেটা নেওয়া হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। অ্যারেটা করার জন্য স্পেশালি এই VX রেজিস্টারটা ইউজ হয়। CX টা আপনাদের জানার কথা, এটা কি করে, কাউন্টার রেজিস্টার, কাউন্টিং করে। কই ইউজ করি, ওই যে লুপের জন্য। সো ইউজড অ্যাজ আ লুপ কাউন্টার ইউজড ইন শিফট অ্যান্ড রোটেট অপারেশন। সো শিফটিং আর রোটেট এই যে কমান্ড আছে, এই কমান্ডের জন্য হচ্ছে আমরা ইউজ করি। এই কমান্ড আমরা কাউন্টিং দেখছি না, CX এর মধ্যে 26 নিচ্ছি, তারপর এটা কি অটোমেটিক কাউন্টিং হচ্ছে 0 পর্যন্ত, তার ওর মাঝখানে আমরা কি করতেছি, লুপিংটা হচ্ছে জাস্ট করতেছি। DX রেজিস্টার কি ডাটা রেজিস্টার, এখানে কি এইটা তো মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে ইউজ হয়। আগেরটা AX এ কি ক্যালকুলেশন হয়, আর এইটাতে হচ্ছে আমরা রেজাল্ট নেই। সো এটা আপনি দেখতে পারবেন যখন আমরা করব। সো নিয়ে কাজ করি। আর মানে ক্যালকুলেশন বলতে রিমাইন্ডার আর আমাদের ডিভিশন থাকে না দুইটা। সো রিমাইন্ডার আর ডিভিশন হচ্ছে AX এ থাকে হচ্ছে আমাদের ডিভিশন, আর এখানে রিমাইন্ডার, দুইটার মধ্যে একটা কানেকশন আছে, ওইটা আমরা দেখতে পারবো। আর ইনপুট আউটপুট অপারেশন বলতে এখানে আমরা কি আউটপুটগুলো দেখতে পারি, সব যত আউটপুট আমরা DL বা DX এ গিয়ে দেখি। আচ্ছা, ইনস্ট্রাকশন পয়েন্টার কি আছে, ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে আপনি যে ইনস্ট্রাকশনটা আছেন এর পরের যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে পয়েন্ট করে থাকবে। অর্থাৎ একদম ফার্স্টে ইনস্ট্রাকশন পয়েন্ট করে আছে 0-তে, যখন আপনি প্রোগ্রাম শুরু হয় নাই। যখন প্রোগ্রামটা রান হবে আপনার কি হবে, সরি 1 নম্বরে। সো যখন প্রোগ্রামটা রান হবে আপনার 1 নম্বরে এক্সিকিউশন শুরু হয়ে যাবে, সে পয়েন্ট করে থাকবে 2 নম্বরে। সো 1 নম্বর রানিং, এই অবস্থায় সে নেক্সট ইনস্ট্রাকশনটাতে পয়েন্ট করে থাকবে, এখানে ইনস্ট্রাকশন পয়েন্টার। তার মানে নেক্সটে যে কাজটা হবে ওইটা পয়েন্ট করে আসছে। স্ট্যাক পয়েন্টার হচ্ছে আপনি যেই স্ট্যাকটা নিয়ে কাজ করতেছেন মেমোরির, ওইটা টপে হচ্ছে কি আছে, টপ ভ্যালুটা হচ্ছে সে পয়েন্ট করে থাকবে, অর্থাৎ টপ অ্যাড্রেসটা, ভ্যালু না অ্যাড্রেস। বেস রেজিস্টার হচ্ছে স্ট্যাকের যে বেস, ওইটাতে হচ্ছে পয়েন্ট করে থাকবে। আর এখানে হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ইন্ডেক্সে কি হচ্ছে, স্ট্রিং অপারেশন করার জন্য আমরা হচ্ছে সোর্স আর ডেস্টিনেশনের একটা কাজ করব। ওই অপারেশনের জন্য হচ্ছে এই সোর্স আর ইন্ডেক্সিংটা সে ঠিক করে রাখে, যে কোন থেকে আমরা সোর্স নিলাম, কোথায় ডেস্টিনেশন রাখতেছি। আচ্ছা, এখন আসে হচ্ছে মেমোরি সেগমেন্ট রেজিস্টারে। এই রেজিস্টারগুলো হচ্ছে মেমোরির ডিভিশন আছে 4টা, এই ডিভিশনের স্টার্টিং অ্যাড্রেসটা হচ্ছে রাখে। সো আপনি যে এইটা দেখতেছেন এটা হচ্ছে মেমোরি। এই মেমোরিতে আমাদের 4টা ডিভিশন আছে। 4টা ডিভিশনে ডাটা রাখার জন্য 64 কিলোবাইট থাকে, কোড সেগমেন্টে 64 কিলোবাইট, স্ট্যাক সেগমেন্টে 64 কিলোবাইট, আর হচ্ছে এক্সট্রা সেগমেন্টে 64 কিলোবাইট। সো এই 4টার 4 রকম কাজ আছে যেটা দেখব। এই রেজিস্টারগুলো কি করে, যেটা আমরা একটু আগে দেখলাম, এই যে ডাটা কোড, এইগুলার ফার্স্ট অ্যাড্রেসটা রাখে। সো এইটা যদি ডাটা সেগমেন্ট রেজিস্টার হয় তাহলে আমি কি বলতে পারি, তারপরে হচ্ছে 4টা F, এই যে অ্যাড্রেসটা এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। আচ্ছা সরি, উল্টা বলছি, নিচে থেকে স্টার্টিং, তারপরে 4টা 0, এটা স্টার্টিং পয়েন্ট। সো সে হচ্ছে এই ডাটা সেগমেন্ট রেজিস্টারে এইটা পয়েন্ট করে আসে। সো এই যে এই দেখেন ডাটা সেগমেন্ট রেজিস্টারে কি তারপর হচ্ছে 4টা 0, এখানে 4টা দিচ্ছে, এখানে 3টা আছে, একটু মিসম্যাচ হয়েছে। CS এ কি আছে দেখেন, CS হচ্ছে এই কোড সেগমেন্ট, এই নিচের যে লোয়ার পার্টে, অর্থাৎ আমাদের স্ট্যাক শুরু হয় কি নিচে থেকে উপরে না, এই যে একটু আগে দেখতেছিলাম 1 2 3 4 5 এরকম কি নিচ থেকে টপে যায়। সো এই নিচের অ্যাড্রেসটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং। সো এই নিচেরটা হচ্ছে এই সেগমেন্টে সেভ করা থাকে, যে আমার স্টার্টিং পয়েন্টটা এইখানে। সো এইখান থেকে 64 কিলোবাইট হিসাব করে আপনি কি এন্ডিং অ্যাড্রেস বের করতে পারেন। সো এই জন্য হচ্ছে স্টার্টিং পয়েন্টটা দেওয়া। এটার ক্যালকুলেশন আমরা করব নেক্সটে। আচ্ছা, ওই জিনিসটা একটু বলা আছে, এই যে 4টা সেগমেন্ট মিলায় হচ্ছে আমাদের যে স্টোরেজটা আছে রেঞ্জ, এই টোটাল মিলায় হচ্ছে আমার মেমোরি কি 1 MB অ্যাড্রেস স্টোরেজ আছে, যেটা আমরা দেখছিলাম। সো এটার মধ্যে আলাদা আলাদা সেগমেন্ট থাকে। আচ্ছা, এখন এই কোড সেগমেন্টের মধ্যে হচ্ছে কোড সেগমেন্টের যে জায়গাটা আছে, যখন আমরা কোনো কোড দেই স্টার্টিংটা হয়, তখন কোড সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট এখানে হয় আর এন্ডিং পয়েন্ট হচ্ছে এইখানে হয়, এইটা। সো এইখানে একটা আপনাদের এক্সাম্পল দেওয়া আছে যে ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু হচ্ছে 4214, আর কোড সেগমেন্ট কোড বাইট দেওয়া আছে এইটা। এখান থেকে ক্যালকুলেট করে সে ফিজিক্যাল অ্যাড্রেস বের করছে। এটার ক্যালকুলেশন আমরা দেখব, জাস্ট আপাতত এখন দেওয়া দরকার নেই। এটা জাস্ট মাল্টিপ্লিকেশন বাই 10 করে এই অফসেটটা অ্যাড করে দিলেই আমরা রেজাল্টটা পাই, এটা আমরা দেখব। জাস্ট এইখান থেকে আমরা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে পারি। ফিজিক্যাল অ্যাড্রেস কাজ কি, কারণ আমাদের অ্যাড্রেস স্পেস কত থাকে 20 বিট, খেয়াল আছে
8086 এর অ্যাড্রেস স্পেস কত? 20 বিট। কিন্তু আমরা 2 টু দি পাওয়ার 20 দিয়ে একটা হিসাব করে মেমোরি অ্যাড্রেস বের করছিলাম, খেয়াল আছে? সো 20 হচ্ছে অ্যাড্রেস বিট। সো আমি 16 বিটের ডেটা পাচ্ছি, কিন্তু ওই ডেটাটাকে আমার কনভার্ট করে ওইখান থেকে 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস নিতে হয়। ওইটা লজিক্যাল অ্যাড্রেস থাকে, অর্থাৎ মেমোরিতে আমি সেভ করতে পারি 16 বিট, কিন্তু আমি অ্যাড্রেস ক্রিয়েট করতেছি কি 20 বিটের। সো এই জন্য আমাদের এটা করতে হয়, এটা আমরা দেখবো আস্তে আস্তে। সেগমেন্ট রেজিস্টার অলরেডি দেখছি। আচ্ছা, এখন কোড সেগমেন্ট রেজিস্টার, এইখানে এগুলো একটু পরি কী কাজ করে। কন্টেনিং অ্যাড্রেস অফ 16 কিলোবাইট সেগমেন্ট উইথ প্রসেসর ইনস্ট্রাকশন। তার মানে কোড সেগমেন্টে কি কোড থাকবে, সাধারণত প্রসেসর ইনস্ট্রাকশন থাকবে। সেকেন্ডলি স্ট্যাক সেগমেন্টে কি থাকে দেখতেছেন, অ্যাড্রেস অফ 16 কিলোবাইট উইথ প্রোগ্রাম স্ট্যাক, যে প্রোগ্রাম রাখতেছেন স্ট্যাকের ভ্যালুটা রাখতেছে। আর এখানে ডাটা সেগমেন্টে হচ্ছে এই পুরো সেগমেন্টটার মধ্যে ডাটাগুলোই থাকে, প্রোগ্রামের যে ডাটাগুলো আপনার ওই ডাটাগুলো সেভ থাকে। আর এক্সট্রা সেগমেন্ট যেটা, এটা হচ্ছে ইউজুয়ালি এই প্রোগ্রাম ডাটা হিসেবেই কাজ করে। তার মানে এই যে ডাটা সেগমেন্ট যেভাবে কাজ করে এটাই। আগেরবার কিন্তু রেজিস্টারে পড়ছেন, রেজিস্টারে কি শুধুমাত্র স্টার্টিং পয়েন্ট থাকে, আর এখন কিন্তু আপনি ডিভিশনগুলো পড়তেছেন যে সেগমেন্টটা কি, এটার মধ্যে কোডিং পারপাসটা হয় ইনস্ট্রাকশনগুলো। সেগমেন্টে কি স্ট্যাকের প্রোগ্রাম, যে স্ট্যাকগুলো আছে ওগুলা, ডাটার মধ্যে কি ডাটাগুলো থাকে যেগুলো আপনি স্টোর করে রাখছেন বা স্টোর নিয়ে আসবেন, রিড করবেন। আর এক্সট্রাটা হচ্ছে ইউজুয়ালি এই ডাটা সেগমেন্টেরই এক্সট্রা ভার্সন, যে যখন এটা ফুলফিল হয়ে যায় তখন হচ্ছে এইখানে গিয়ে কাজ করে, এটাই। সো দিস সেগমেন্ট ইজ অলসো কল্ড সিমিলার টু ডাটা মেমোরি ওয়ার অ্যাডিশন ডাটা মে বি স্টোরড অ্যান্ড মেইনটেন। সো অ্যাডিশনাল ডাটা যখন আমার দরকার পড়ে, যেটা আমার এই ডাটা সেগমেন্টে কমপ্লিট হচ্ছে না, তখন গিয়ে আমি এক্সট্রা সেগমেন্টে যাই, গিয়ে কাজ করি। এইটুক বুঝতে পারছেন সবাই? কারো কোশ্চেন আছে? আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার পড়তেছিলাম, খেয়াল আছে? বুঝছিলাম ফ্ল্যাগ রেজিস্টার আমাদের 6টা ভ্যালু আছে, যেটা হচ্ছে কোনো একটা কন্ডিশন চেকিং করে, আর বাকি 3টা হচ্ছে কিভাবে কাজ করবে বা অপারেশনটা কীভাবে হবে ওইটা ডিসাইড করে। সো এইখানে দেখেন আমাদের 6টা রেজিস্টার আছে, 9টা রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে 9টা হচ্ছে আমাদের রেজিস্টারের ফ্ল্যাগ আছে। এই 9টা ফ্ল্যাগ কী কাজ করে একটু পরে দেখবো আমরা। এটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, ফার্স্ট থেকে আসি। তারপর হচ্ছে কি প্যারিটি, অক্সিলারি, জিরো, সাইন, যেগুলো রেড মার্ক করা আছে এগুলো হচ্ছে আমাদের কি কন্ডিশন চেক করে। আর এটা হচ্ছে ওভারফ্লো। এই 6টা হচ্ছে স্ট্যাটাস, তার মানে কোনো একটা কন্ডিশন জেনারেট করে সে একটা ভ্যালু রাখতেছে, স্ট্যাটাসটা অবস্থা রাখতেছে। আর বাকি 3টা এটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। কন্ট্রোল ফ্ল্যাগের কাজ কি, অপারেশন কন্ট্রোল করতেছে, ডিরেকশনটা কী হবে, ইন্টারাপ্ট কি আছে কিনা, আর কোনো ট্র্যাপ আছে কিনা, আমরা এইগুলো সবগুলোই পড়বো। সো এই 9টা নিয়েই হচ্ছে আমাদের রেজিস্টারের মধ্যে 16 বিটের মধ্যে এই 9টাই হচ্ছে আমাদের কাজ করে। আচ্ছা, এখন আসি ফার্স্টে স্ট্যাটাস ফ্ল্যাগের মধ্যে কি করে, রেজাল্ট অফ এন ইনস্ট্রাকশন এক্সিকিউটেড বাই প্রসেসর। তার মানে আমি একটা এক্সিকিউশন কমপ্লিট করব, কমপ্লিট করার পরে কিছু রেজাল্ট জেনারেট হবে, ওই রেজাল্টের যে কারেন্ট স্ট্যাটাসটা আছে আমার প্রসেসরে, সেই স্ট্যাটাসটা আমি পাবো স্ট্যাটাস ফ্ল্যাগে। তার মানে এই যে 6টা বলতেছিলাম, এই 6টার মধ্যে কোনো একটা এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পরে আমার প্রসেসরের মাইক্রো প্রসেসরের কী অবস্থায় আছে এটা হচ্ছে আমি দেখতে পারবো। আর কন্ট্রোল ফ্ল্যাগে কি দেখতে পারবো, কন্ট্রোল ফ্ল্যাগস এনাবল আর ডিসেবল সার্টেন অপারেশন, যে অপারেশনগুলো করবে কিনা এটা এনাবল বা ডিসেবল করার জন্য এই রেজিস্টারটা কাজ করে। আচ্ছা, ফার্স্টে আসে হচ্ছে আমাদের একদম ফার্স্টে, এটা কি ছিল খেয়াল আছে, এসএফ কই, এই যে সাইন। সো ফার্স্টে দেখেন সাইন কি, সেট টু 1 ওয়েন দ্য রেজাল্ট ইজ নেগেটিভ, আর সেট টু 0 ওয়েন দ্য রেজাল্ট ইজ পজিটিভ। তার মানে একটা এক্সিকিউশন কমপ্লিট করলাম আমি, করার পরে এটার রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে এই সাইন ফ্ল্যাগের ভ্যালু আসবে 0, আর যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে সাইন ফ্ল্যাগের ভ্যালু আসবে নেগেটিভ। দিস ফ্ল্যাগ টেক দ্য ভ্যালু অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট বিট, রেজাল্টের যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট ওই বিটটা হচ্ছে সে ক্যালকুলেট করে বুঝতে পারে। কারণ কি আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিটেই কি সাইন থাকে না, একদম মোস্ট সিগনিফিক্যান্টে, ওইখান থেকে আমরা বুঝতে পারি যে এইটার কি পজিটিভ নাম্বার নাকি এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। সো যখন সে এখানে পজিটিভ নাম্বার পায় সে এটা ভ্যালু করে দেয় 0, আর যখন নেগেটিভ নাম্বার পায় সে হচ্ছে 1 করে দেয়। আচ্ছা, জিরো ফ্ল্যাগ তো অলরেডি আপনারা বুঝতেই পারতেছেন। জিরো ফ্ল্যাগ কি ইন্ডিকেট করে, রেজাল্ট অফ অ্যারিথমেটিক অর কম্প্যারিজন 0 কিনা, তার মানে যে রেজাল্টটা আসতেছে এটা কি 0 আসতেছে কিনা। যদি 0 আসে তাহলে সেট করে দেয় 1, আর যদি 0 না আসে তাহলে সেট করে দেয় 0। সো আপনার ক্যালকুলেশন এক্সিকিউশন হওয়ার পরে এখন অবস্থাটা বুঝতে পারতেছেন।
তারপরে বলতেছে ক্যারি। ক্যারি হচ্ছে যদি আপনার এমএসবিতে লাস্টে যদি ক্যারি আউট থাকে অর্থাৎ এক্সট্রা বিট চলে আসে, তখন আপনি কি করবেন, এখানে সেট 1 হয়ে যাবে আপনার ফ্ল্যাগে, যে এক্সট্রা করে একটা ক্যারি চলে আসছে। ওই যে আমরা বাইনারি অ্যাডিশন করলে ক্যারি চলে আসতো না, সো ওই ক্যারিটা যদি আসে তাহলে হচ্ছে ক্যারি দেখাবে। আচ্ছা, এইখানে একটা বলতেছে অক্সিলারি ক্যারি সেট 1 ইফ ক্যারি আউট অফ 3 বিট ইন্টু 4 বিট। তার মানে আপনি ক্যালকুলেশন করতেছেন 3 বিটের, রেজাল্ট চলে আসছে 4 বিটের, সো ওই টাইমটাতে অক্সিলারি ক্যারি হচ্ছে অন থাকবে, সো ওইটা তখন অন হবে। সো আপনি 3টা বিটের, সাপোজ আপনি 3টা 1 1 1 1 1 1 এরকম অ্যাডিশন করলেন, এটার রেজাল্ট চলে আসলো কি 0, তারপরে এখানে কি চলে আসলো, এখানে 1, তারপরে এখানে কি আসলো 1, তারপরে এক্সট্রা একটা বিট চলে আসলো না, এখানে 1। সো এটা কি 3 বিটের অ্যাডিশন করতেছেন, বাট চলে আসছে 4 বিট। সো যখন এরকম কন্ডিশন চলে আসবে তখন অক্সিলারি ক্যারিটা হচ্ছে সেট 1 হবে। না, ক্যারি হচ্ছে আপনি অপারেশন করছেন, আপনার কাছে একটাই যে 1 চলে আসছে, এটা এমন হইতে পারে আপনি 2 বিট করছেন, 2 বিটের এখানেও চলে আসতে পারে। দেখেন এই যে 1 0 1 আর এখানে হচ্ছে 1 1 0, এখানে একটা ক্যারি চলে আসছে, এটা কিন্তু 3 বিট নাও হইতে পারে। সো এইরকম টাইপের যদি হয় তাহলে ক্যারি 1 থাকবে। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন যে ক্যারি আর অক্সিলারি তো একসাথেই থাকতে পারে। হ্যাঁ, একসাথে থাকতে পারে, কারণ অক্সিলারি আসা মানে ক্যারি অলরেডি আসছেই। বাট ক্যারি এমনও হইতে পারে আপনি 2 বিটের অ্যাডিশন করতেছেন, বা আপনি করলেন আপনি 4 বিটের অ্যাডিশন করলেন, এগুলো 0। সো এইখানেও কি ক্যারি আসতেছেন একটা 1 আসছে, সো 1 কিন্তু বসছে। 4 বিটের কিন্তু 4 বিটই আছে, 4 বিট কিন্তু 5 বিট হয় নাই, বাট ক্যারি কিন্তু আসছে। সো ক্যারি বিটটা এই সময় কি 1 থাকবে, কিন্তু অক্সিলারি বিটটা কি থাকবে, অক্সিলারি থাকবে 0। বুঝতে পারছেন? বাট যখন এই 4 বিটের ক্যালকুলেশন করতেছেন বাট চলে আসছে 5 বিট, তখনই অক্সিলারিটা হচ্ছে আমাদের বেড়ে যাবে, তখন হচ্ছে অক্সিলারিটা আমি 1 করব। আচ্ছা, প্যারিটি ফ্ল্যাগ কি আছে? প্যারিটি ফ্ল্যাগের কাজ কি? সেট 1 ইফ দ্য নাম্বার অফ 1 বিটস ইজ ইভেন ইন লোয়ার বাইট অফ দ্য রেজাল্ট। সো এইটা একটু খেয়াল করেন, এটা কি বলছে, নাম্বার অফ 1 বিটস, তার মানে আপনার যে রেজাল্টের 1 বিট যদি ইভেন হয় তাহলে হচ্ছে সে 1 সেট করবে। লোয়ার পার্টে লোয়ার অর্ডার থেকে আপনি যদি 1 বিট পান, যে 1 বিটসগুলো আসছে যদি ইভেন হয় তাহলে সেট 1 করবে, আর যদি ইভেন না হয় তাহলে হচ্ছে সেট 0 করবে। একটা এক্সাম্পল একটু পরে আমরা দেখব। তারপর ওভারফ্লো কি? এই যে যদি সাইন ইন্টিজারে ওভারফ্লো হয় তাহলে হচ্ছে আমরা কি দিব, 1 দিয়ে দিব। তার মানে ওভারফ্লো হয়ে যায় না, নাম্বার বেশি হয়ে গেছে, আমার এই গ্যাপে চলতেছে না, বা আমার লিমিটেশনসে এক্সট্রা হয়ে গেছে। যখন ওভারফ্লো হবে তখনই দেখব। আমরা এই জিনিসটা পাবো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, যখন আমরা ওই যে ডিভিশন মাল্টিপ্লিকেশন অনেকেই দেখবেন ভুল করবেন, তখন ওভারফ্লো চলে আসবে যদি একটু উল্টাপাল্টা করেন। সো ওভারফ্লো চলে আসলে তখন আমরা কি বলবো, এই ওভারফ্লো আমাদের যে রেজিস্টারটা আছে ফ্ল্যাগ রেজিস্টার, ফ্ল্যাগ ভ্যালুটা ওইটা হচ্ছে 1 হয়ে যাবে। আচ্ছা, ডিএফ কি করতেছে, লেফট টু রাইট মুভিং অর কম্পেয়ারিং স্ট্রিং ডাটা। একটা স্ট্রিং আছে, আমি ডাটাটা কি লেফট থেকে রাইটে যাচ্ছি, স্ট্রিং আমরা হচ্ছে কম্পেয়ার করতে করতে, নাকি রাইট থেকে লেফটে আসছি, অর্থাৎ নর্মাল অর্ডারে যাচ্ছি নাকি রিভার্স অর্ডারে যাচ্ছি, এইটা ডিসাইড করতেছে। আচ্ছা, ইন্টারাপ্ট যে ফ্ল্যাগ, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে এক্সটার্নাল কোনো ইন্টারাপ্ট হচ্ছে কি না সেটা হচ্ছে ট্র্যাক করতেছে ওই ফ্ল্যাগের কাজ, ইন্টারাপ্ট যদি হয়, আর যদি না হয় তাহলে ইগনোর করতেছে। আর ট্র্যাপটা কি জিনিস দেখেন, পারমিটস অপারেশন অফ দ্য প্রসেসর ইন সিঙ্গেল স্টেপ মোড সেট 1 স্টেপ বাই স্টেপ ডিবাগিং। আমরা দুইটা কাজ করি না, স্টেপ বাই স্টেপ ডিবাগিং করি, আর একটা হচ্ছে ডিরেক্ট রান করে দেয়। সো যখন স্টেপ বাই স্টেপ ডিবাগিং আমি করি তখন সেট 1 করে রাখি এই ফ্ল্যাগের ভ্যালু ট্র্যাপের, আর যখন আমি জাস্ট নর্মালি অপারেশন করলাম তখনই হচ্ছে কি থাকে, 0 অবস্থায় থাকে। সো স্টেপ বাই স্টেপ যখন আমি ডিবাগিং করি তখন আমরা ট্র্যাপের ভ্যালুটা হচ্ছে 1 দিয়ে রাখি। ওই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করলাম না, সিঙ্গেল স্টেপ ক্লিক করে করে আমরা ডিবাগ করতেছি, ওই টাইমটাতে হচ্ছে ট্র্যাপের এই যে রেজিস্টার ফ্ল্যাগের তখন ভ্যালুটা 1 থাকে। সো মোটামুটি বোঝাই গেছে। আচ্ছা, এই লাইনটা অলরেডি আমরা বলে ফেলছি যে 6টা হচ্ছে স্ট্যাটাস, এরা হচ্ছে কি করে, রিফ্লেক্ট করে প্রপার্টি অ্যারিথমেটিক আর লজিক্যাল ইনস্ট্রাকশনের পরে তাদের রেজাল্টের স্ট্যাটাসটা কি, আর বাকিগুলো হচ্ছে কন্ট্রোলের কাজ করে। সো এটা অলরেডি বলে ফেলছি। এখন দেখেন একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা থেকে কিছু বুঝতে পারেন? সো এই এক্সাম্পলটা বলা আছে, আমি এই যে এই অপারেশনটা কমপ্লিট করলাম। অপারেশনটা যখন কমপ্লিট করলাম 8th প্লাস হচ্ছে 7fh, মানে দুইটা হেক্সাডেসিমাল নাম্বার, সরি 80f না, সরি 7fh প্লাস 1। সো আমার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সাথে আমি হচ্ছে আরেকটা হেক্সাডেসিমাল নাম্বার 1 এটা অ্যাড করলাম, অ্যাড করে আমার রেজাল্ট চলে আসলো কি 80h।
তার মানে 80 হেক্সাডেসিমাল ভ্যালু আসছে। এই অপারেশনটা কমপ্লিট হলো। এখন আমার মেমোরির অবস্থা কি, এইটা হচ্ছে আমরা পুরোটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের উপর লিখব। ফার্স্টে দেখি কি, দেয়ার ইজ নো ক্যারি আউট অফ 7 বিট, তার মানে এই 7 বিটের কোনো ক্যারি আসে নাই, যা ছিল তাই আসছে। অর্থাৎ এই যে ইকুয়েশন কমপ্লিট হয়েছে, কারণ হেক্সাডেসিমাল বলে আর যাই বলে আমাদের মেশিন কি করে, বাইনারিতে কনভার্ট করে, তারপরে হচ্ছে ক্যালকুলেশন করে। সো আপনারা কী করবেন, একটু ট্রাই করে দেখবেন যে আপনি যখন 7fh এর বাইনারি করতেছেন তার সাথে যখন 1 অ্যাড করতেছেন, বাইনারি 1 মানে কি, সবগুলো 0 আর 1 লাস্টে। সো অ্যাড যখন করবেন দেখবেন কোনো ক্যারি নাই। সো যেহেতু কোনো ক্যারি হচ্ছে না, আমার CF এর ভ্যালু কি 0 থাকতেছে। নেক্সটে বলতেছে যে প্যারিটি হচ্ছে কি 1 থাকে কখন, যখন হচ্ছে আমার 1 বিটস কি ইভেন থাকে তখন 1 থাকে, আর যখন 1 বিটস হচ্ছে অড থাকে তখন হচ্ছে 0। সো এইখানে কি নাম্বার অফ ওয়ানস হচ্ছে কি অড, তার মানে এইটার ভ্যালু হচ্ছে 0। সো এই যে রেজাল্ট আসলো, এখানে বিট আছে না 0 1 1 1 0 0 0 0, এই যে 1 বিট কয়টা আছে, 1টা 2টা 3টা। সো এই টোটালটা যদি হচ্ছে আমাদের ইভেন হয় তাহলে এই যে প্যারিটি ফ্ল্যাগ এইটার ভ্যালু আসবে 1, আর যদি এই টোটালটা হচ্ছে অড আসে তাহলে প্যারিটি ফ্ল্যাগ আসবে হচ্ছে 0। সো এখানে আসতেছে কি টোটাল 1 বিটস হচ্ছে অড আসতেছে, এই জন্য হচ্ছে এটা আমরা 0 রাখতেছি। আচ্ছা, তারপরে বলতেছে দেয়ার ইজ ক্যারি আউট অফ 3 বিট ইন্টু 4 বিট, তার মানে এইখানে যখন আমি কাজ করতেছিলাম 3 বিট থেকে 4 বিটে কনভার্ট হয়ে গেছে, 3 বিট থেকে 4 বিটে কনভার্ট হয়েছে, তার মানে আমার কি আসছে, অক্সিলারি একটা চেক চলে আসছে। 3 বিটের এখানে আমরা যখন 7 বিট কাজ করছি তখন কিন্তু কোনো হয় নাই, বাট এইখানে আমাদের একটা অক্সিলারি চলে আসছে। রেজাল্ট কি 0 আসছে, 0 আসে নাই, নন 0। সো এটা হচ্ছে নন 0 আসছে, 0 ফ্ল্যাগটা 0। MSB ইজ 1, তার মানে নেগেটিভ। সো যখন আমি এটাকে বাইনারিতে কনভার্ট করতেছি, মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বারটা হচ্ছে 1 আসতেছে, মানে বিটটা, তার মানে এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। সো নেগেটিভ থাকলে সাইন ফ্ল্যাগ হচ্ছে 1। নাম্বার নেগেটিভ বোঝা যায় কীভাবে, যখন মোস্ট সিগনিফিক্যান্ট বলতে হচ্ছে এই যে লাস্টেরটা, এইটা সবচেয়ে লেফটেরটা, এইটা যদি 0 তার মানে পজিটিভ নাম্বার, এইটা যদি 1 তার মানে হচ্ছে নেগেটিভ 1 হলে। সো এইটার উপর ডিপেন্ডস করে আমার হচ্ছে এই সাইন ফ্ল্যাগটা কাজ করতেছে। সো এইটার যে রেজাল্ট আছে 80H, ওইটাতে হচ্ছে 1 আছে, এই জন্য আমরা কি করতেছি, এটাকে বলতেছি হচ্ছে এটা একটা নেগেটিভ নাম্বার। সো এটা কিন্তু সাইন নাম্বারে ক্যালকুলেট করতে হবে। ওকে ফাইন। নেক্সটে এইটা কি ছিল, ওভারফ্লো। সো এইটা কি, দ্য রেঞ্জ অফ সাইন ইন্টিজার 0 to 127 অ্যান্ড -1 to 128 ফর 8 বিট, তার মানে যে সাইন ইন্টিজার আছে এইটাতে 8 বিটে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কি 0 থেকে +127 আমি রাখতে পারি, আবার -1 থেকে -128 আমি হচ্ছে রাখতে পারি। হেয়ার দ্য রেজাল্ট ইজ নেগেটিভ নাম্বার, বোথ ইনপুটস আর পজিটিভ নাম্বার, দেয়ারফর দেয়ার ইজ ওভারফ্লো। এখন যেটা বলতেছে যে এইখানে আমি 2টা পজিটিভ নাম্বারে অ্যাডিশন করছি, এইখানে 2টা পজিটিভ নাম্বার, এখানে কিন্তু কোনো নেগেটিভ নাম্বার নাই, কিন্তু আমার এখানে কি হয়েছে, রেজাল্ট চলে আসছে নেগেটিভ। রেজাল্টটা তখনই নেগেটিভ আসবে যখন 2টা আমি পজিটিভ নাম্বার অ্যাড করার পরে ওভারফ্লো হচ্ছে। ওভারফ্লো হলে কি এক্সট্রা একটা 1 বিট চলে আসে সামনে, সো ওই 1 বিটটাকে সে নেগেটিভ হিসেবে কাউন্ট করতেছে। সো তখন সে বলছে যে যেহেতু আমি পজিটিভ অ্যাড করলাম কিন্তু এক্সট্রা করে বিট চলে আসছে, এই জন্য হচ্ছে অক্সিলারি ক্যারিও আমার 1 হচ্ছে, প্লাস এইটাও নেগেটিভ আসতেছে, তার মানে ওভারফ্লো হয়েছে, সে এক্সট্রা একটা বিট বাড়ায় ফেলছে। সো এটা কি বুঝা গেল? সো এইভাবে করে আপনাদের কিন্তু ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালু দেওয়া থাকতে পারে, আপনাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে। সো এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের এমন বলা হইতে পারে এই যে 7E + 1 অ্যাড করেন, এটা কি হয় 79FH, সরি 7FH। এই 7FH এর আপনি এখন রেজিস্টারের ভ্যালু বের করবেন, এই সবগুলা আপনাকে কিন্তু বলা থাকতে পারে। তখন কি করতে হবে, বাইনারি কনভার্ট করে অ্যাডিশন করে আপনার কিন্তু পুরো রেজাল্টটা দেখে ওগুলা থেকে ট্র্যাক করে করে বের করতে হবে 1 by 1। সো ট্র্যাকিং যদি না পারেন তাহলে কিন্তু ভুল হবে। সো এটা মাথায় রাখতে হবে, কোনটা কি হবে, ওভারফ্লো হবে কি না না হবে, এটা কিন্তু নিজেদের বুঝে নিতে হবে। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? এনিওয়ান, এনি কোশ্চেন? আচ্ছা, ওভারফ্লো হচ্ছে কি বলতেছে দেখেন, দেয়ার ইজ ক্যারি আউট অফ বিট 3 ইন্টু বিট 4। সো যখন বিট 3 থেকে বিট 4 যাচ্ছে তখন কি হচ্ছে, আচ্ছা ওভারফ্লো বলতেছেন, ও সরি, আচ্ছা ওভারফ্লো জিনিসটা হচ্ছে এইটার যে ক্যালকুলেশন, এইখানে বলতেছে আমি রাখতে পারবো 0 থেকে 127, আর
8 বিটের ক্ষেত্রে আপনি এটাই পারবেন, আপনি 2 টু দি পাওয়ার 8 দিয়ে ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলেই তো আপনি বের করতে পারবেন। 2 টু দি পাওয়ার 8 মানে কি 128। সো ওইখান থেকে আপনি ক্যালকুলেট করতেছেন যে ওইখানে আপনি 0 থেকে 127 রাখতে পারতেছেন, 128 নাম্বারস, আবার কি -1 থেকে 128 রাখতে পারতেছেন। এই রেঞ্জের মধ্যে আপনি 8 বিটের জন্য রাখতে পারবেন, আপনি কিন্তু 8 বিটের ক্যালকুলেশন করতেছেন। ওকে ফাইন। এখন এখানে বলতেছে কি যে আমি 2টা পজিটিভ নাম্বার দিছি, বাট আমার কি আসছে, ভ্যালু নেগেটিভ আসছে। ভ্যালু নেগেটিভ আসবে কী হবে, মনে করেন আপনি এইখানে কাজ করছেন 1010 এরকম 011, সরি এখানে 1। সো এইটা যখন কাজ করতেছেন, কাজ করার পরে কি ধরেন এটা 0 আসলো, এটা 0 আসলো, এইখানে হচ্ছে 1 আসলো, এইখানে কি এক্সট্রা একটা বিট চলে আসলো না? সো এইটা কি আপনার নেগেটিভ হিসেবে কিন্তু ক্যালকুলেট হয়ে গেল, এটা নেগেটিভ। আপনি নাম্বার দিচ্ছেন 2টা পজিটিভ, ক্যালকুলেশন করে সে ফার্স্টটা নেগেটিভ পাইছে, তখন সে বলতেছে যে আচ্ছা যেহেতু আমি নাম্বার দিছি 2টা হচ্ছে পজিটিভ, কিন্তু ক্যালকুলেশন শেষ করার পর আমি দেখতেছি নাম্বার নেগেটিভ চলে আসছে, তখন সে বলতেছে যে এইটাতে অবশ্যই ওভারফ্লো হয়ে এক্সট্রা একটা বিট অ্যাড হয়েছে 1। যদি বিটটা অ্যাড না হইতো তাহলে হয়তো এটা পজিটিভ আসতো, সামনে হয়তো 0 আসতো। এইটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি না, সাপোজ যদি দেখতে চান এইটা যদি করি, তাও দেখেন কি এখানে 0 আসতেছে, এইখান থেকে একটা অ্যাড হয়ে 1 চলে আসতেছে। যদি এইটার কথা চিন্তা করেন নর্মালি, সো নর্মালি যদি 1 না থাকতো তাহলে কি এটা একটা পজিটিভ নাম্বার, 2টা পজিটিভ নাম্বার অ্যাড করছেন, পজিটিভ আসতো। বাট যখন আপনি 1 অ্যাড করছেন, এখানে 1 চলে আসছে, সে কি করতেছে, এটা নেগেটিভ হিসেবে কাউন্ট করতেছে এক্সট্রা বিটটাকে। তখন সে বলতেছে যে আমি 2টা পজিটিভ নাম্বার অ্যাড করছি, বাট বিট চলে আসতেছে নেগেটিভ, তার মানে একটা ওভারফ্লো হয়েছে, এক্সট্রা বিট চলে আসছে। সো যখন এক্সট্রা বিট চলে আসছে তখনই সে বলবে কি এই ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে। এটা বুঝতে পারতেছেন? তার মানে সোজা সাপটা হিসাব হচ্ছে আপনি 3 বিটের ক্যালকুলেশন করছেন, সো আপনার 80 হয়তো 8 বিটের আসে, এরকম কিছু একটা ধরেন আসলো। এইগুলা ক্যালকুলেশন করে দেখতেছেন আপনি এক্সট্রা একটা বিট পাচ্ছেন অ্যাডিশন করে। যদি এক্সট্রা বিট পান তখনই আপনার কি ওভারফ্লো হচ্ছে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, যে এক্সট্রা বিট চলে আসছে যেটা এই বিটের মধ্যে পসিবল না, এক্সট্রা চলে আসতেছে। আবার কি ক্যারিও এক্সট্রা চলে আসতেছে, এইখান থেকে যদি কোনো ক্যারি আসে তাহলে হচ্ছে সে বলবেন ক্যারি 1 থাকতেছে। সো এইগুলা ক্যালকুলেশন করে আপনাকে বুঝতে হবে। সো এইখানে এক্সট্রা করে বলা আছে যে 2টা আমি পজিটিভ নাম্বার অ্যাড করছি, বাট নেগেটিভ পাচ্ছি কখন, যখন পজিটিভ নাম্বার 0 আসতো এখানে, বাট এক্সট্রা 1 বিট চলে আসছে সামনে, ওই 1টাকে সে নেগেটিভ হিসেবে ধরতেছে, অ্যান্ড ওইটাকেই সে নেগেটিভ বলতেছে যে এই জন্যই রেজাল্টটা নেগেটিভ, তার মানে অবশ্যই ওভারফ্লো হচ্ছে। আর বুঝতে প্রবলেম আছে কারো কোনো ফ্ল্যাগে কোয়েশ্চেন? সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ফ্ল্যাগ রেজিস্টার এখানে শেষ। আমরা হচ্ছে এই স্লাইড 5 পর্যন্ত শেষ করছি। তারপর আমাদের আর কি আছে দেখি। 6-এ কি আছে একটু দাঁড়ান দেখি। আচ্ছা ঠিক আছে, 6 থেকে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো। আজকে হচ্ছে এই পর্যন্তই রাখি। একটু অফ করে দিই।